আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। আবারও রাজধানীসহ বিভিন্ন স্থানে 4.3 মাত্রার ভূকম্পন অনুভূত। নরসিংদীতে ভূতত্ত্ববিদদের ফাটল পরিদর্শন, নিরাপত্তার ঝুঁকি চিহ্নিতের আহ্বান বিশেষজ্ঞদের। বিপুল পরিমাণ শক্তি সাবডাকশন জোনে জমা হয়ে রয়েছে, সেটা নিকট ভবিষ্যতে আরো বড় মাত্রার ভূমিকম্প এখানে আঘাত হানতে পারে। বড় ভূমিকম্প হওয়ার পরে সাধারণত আফটারশক হয় এবং আমি বলবো যে আজকে যেটা হয়েছে এটা ওই ভূমিকম্পেরই একটা আফটারশক। ভূমিকম্পের পর থেকে লাপাত্তা কষাইটুলির ক্ষতিগ্রস্ত ভবনের মালিকরা। বঙ্গ হাসপাতালে এখনও চিকিৎসাধীন 23 জন। লক্ষ্মীপুর কিশোরগঞ্জের রাজনৈতিক দল নয়, মাফিয়া সংগঠন ছিল আওয়ামী লীগ, মন্তব্য সালাউদ্দিনের। আন্দোলনে জামায়াত দৃশ্যমান কিছু করেনি বললেন মির্জা ফখরুল। হাসিনাকে পরাজিত করবার জন্য ভিজিবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি। গণভোটের আইন হলে প্রস্তুতির কাজ শুরু হবে জানালেন সিইসি। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য চাইলেন গণমাধ্যমের সহযোগিতা। জাতীয় স্মৃতিসৌধে সফররত ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। যমুনায় প্রধান উপদেষ্টার সাথে দ্বিপাক্ষিক বৈঠক, দুটি সমঝোতা স্মারক সই। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। শুক্রবারের শক্তিশালী কম্পনের পর আবারও রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প। এবার কম্পনের মাত্রা 4.3। এখন পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এর আগে 24 ঘন্টার ব্যবধানে সকালে ভূমিকম্প হয়, যার উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে 29 কিলোমিটার দূরে নরসিংদীর পলাশে, যদিও অনুভূত হয়েছে আশুলিয়ার বাইপাইলে। ভূমিকম্প গবেষণা কেন্দ্র জানিয়েছে রিক্টার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল 3.3। সকাল 10:36 12 সেকেন্ডে আশুলিয়ার বাইপেল এলাকায় ভূমিকম্প হয়েছে এমন তথ্য দেয় আবহাওয়া অফিস। পরে ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায় রিক্টার স্কেলে এর মাত্রা 3.3। এবার উৎপত্তিস্থল নরসিংদীর গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির জানান, এবারের কম্পনটি গতকালের 5.7 মাত্রার ভূমিকম্পেরই আফটার। আজকে 10:36 আবার একটা ভূমিকম্প হয়েছে, যেটার ম্যাগনিটিউড 3.3। বাট গতকাল যে ভূমিকম্পটা হয়েছিল ওটার উৎপত্তি স্থল আমরা বলেছিলাম যে মাধবদী নরসিংদীর। আজকে হয়েছে এটা নরসিংদীর পলাশে। বড় ভূমিকম্প হওয়ার পরে সাধারণত আফটারশক হয় এবং আমি বলবো যে আজকে যেটা হয়েছে এটা ওই ভূমিকম্পেরই একটা আফটারশক। শনিবার সকালে ভবন পরিদর্শনে গিয়ে 3 মালিকের কারোরই দেখা পায়নি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কর্মকর্তারা। ভূমিকম্পে পুরান ঢাকার বেশ কয়েকটি ভবন হেলে পড়ায় উদ্বেগ আর উৎকণ্ঠায় আছেন এলাকার বাসিন্দা। শুক্রবারের ভূমিকম্পে পুরান ঢাকার বংশালের কষাইটুলির এই 7তলা ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে প্রাণ যায়। একদিকে ভূমিকম্প, অন্যদিকে তিনটি তাজা প্রাণের এমন মর্মান্তিক মৃত্যু। সব মিলিয়ে আতঙ্ক, শোক যেন গ্রাস করেছে এলাকাবাসীকে। আমরা যে কি বিপদে আছি, কখন কি দুর্ঘটনা ঘটে যায় তা আমরা বলতে পারি না। ঝুঁকিপূর্ণ পুরো ঢাকাটাই, শুধু আমার ভবন না। আমরা তো থাকবোই ভাই, আমাদের তো এরকম টাকা পয়সা নেই। বাবার দাদা বাবা ওই আমরা থাকি, যাবোটা কোথায় ভাই? বহু সরকার আসছে এবং বহু সরকার চলে যাচ্ছে, কিন্তু পুরান ঢাকার যে অবস্থানগুলো, গিচি যে বিল্ডিংগুলো, এগুলো বিল্ডিং কোডের কোনো তোয়াক্কা করতেছে না। শনিবার সকালে ভবনটি পরিদর্শনে আসেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কর্মকর্তারা। কোন রকম ইট বালু দিয়ে রেলিং করা হয়েছিল। ভূমিকম্পে সেটি ভেঙে পড়ে। ভবনটির মালিক 3 ভাই। ভূমিকম্পের পর থেকেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। কালকে থেকে কোনো ছেলেই নাই ভাই, 3 ছেলের এক ছেলেও নাই। পালাইছে, বুঝেন না? হ্যাঁ, পালাতে পারে কেন? এখন তো ওরা করেন, একটা ভূমিকম্প হয়েছে, এখন হলে আমাদের তো সবকিছুই করতে হয়েছে। রাজুক চেয়ারম্যান ভবনের নকশা দেখতে চাইলে তা দেখাতে পারেননি ভবন মালিকের স্ত্রী। 7 দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবন সিলগালা করে দেবেন বলে জানিয়ে যান প্রকৌশলী রিয়াজুল। ভবনের ধসে পড়া রেলিংয়ের আঘাতে নিহত বাবা ছেলে আব্দুর রহিম ও রিমনের দাফন সম্পন্ন হয়েছে লক্ষ্মীপুরের নিজ গ্রামে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় আরেক পিতা পুত্র দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমরকে। এছাড়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী রাফির শেষ ঠিকানাও হয়েছে বগুড়ায় নিজ গ্রামে। মাংস কিনতে বাবা আব্দুর রহিমের সাথে দোকানে গিয়েছিল 13 বছরের ছোট্ট রিমন। শুক্রবারের ভূমিকম্পে ভবনের ধসে পড়া রেলিংয়ের আঘাতে সেখানেই মৃত্যু হয় তাদের। গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে মরদেহ পৌঁছালে আর্তনাদ করে ছুটে আসেন স্বজনরা।
কোনো আন্দোলন করেনি জামায়াত, এমন অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। অন্য অনুষ্ঠানে জামায়াতকে বিভ্রান্তিকর পরিসংখ্যান দিয়ে জাতিকে বিভ্রান্ত না করে জনগণের মুখোমুখি হওয়ার পরামর্শ দেন দলটির নেতা সালাউদ্দিন আহমদ। আর আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, শুধু গণতন্ত্রের স্বার্থে বিএনপি এখনো অনেক কিছু সহ্য করে যাচ্ছে। মিছিল করেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম। চেতনার ব্যবসা করতে করতে এর আগে আলোচনা সভা করেন তারা। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখেই শেখ হাসিনার মামলার রায় হয়েছে, এর বাস্তবায়নও হবে। এ সময় জনদাবির সাথে সম্পৃক্ত হতে জামায়াতকে পরামর্শ দেন তিনি। আন্দোলন থেকে রাতারাতি সরে আসা একটু লজ্জা শরমের ব্যাপার আছে, কিন্তু জাতীয় রাজনীতিতে কৌশলে জনদাবির সাথে একাত্মতা পোষণ করা অত্যন্ত জরুরি। যমুনার সামনে অবস্থান দেওয়ার ঘোষণা দিয়ে যমুনা থেকে সরে এসে এখন গঙ্গার কিনারে দাঁড়িয়েছেন। আশা করি আপনারা ভবিষ্যতে জনগণের ময়দানে, নির্বাচনের ময়দানে অতি শিগগির আপনারা অবতরণ হবেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, বেহেশতের টিকিট বিক্রির নামে মানুষকে বোকা বানাচ্ছে জামাত। জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে। দাও কোথায় আছে আমাকে বলুক, তারা দেখিয়ে দিক কোথায় আছে। এবং এটা ঠিক না, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না। গত 10 বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করবার জন্য ভিজিবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে শুনতে পাই ছাত্রলীগের মধ্যে ভুটানের মধ্যে স্বাস্থ্য সহায়তা ও ইন্টারনেট সংযোগ সংক্রান্ত দুটি সমঝোতা চুক্তি সই হয়েছে। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবগের নেতৃত্বে ভুটান বাংলাদেশ দ্বিপক্ষীয় বৈঠক শেষে চুক্তি সই হয়। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একান্ত বৈঠকও করেছেন ভুটানের প্রধানমন্ত্রী। বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এ সময় তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে বসেন দুই সরকার প্রধান। বৈঠক শেষে স্বাস্থ্য সহায়তা ও ইন্টারনেট সংযোগ সংক্রান্ত দুটি সমঝোতা চুক্তি সই হয়। দুপুরে রাজধানীর একটি হোটেলে ভুটানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুদেশের মধ্যে কিভাবে বাণিজ্য আরও বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা করেন তারা। এর আগে সকাল 8:30টায় ঢাকায় পৌঁছালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেয়া হয় গার্ড অব অনার। এরপর ভুটানের প্রধানমন্ত্রী সাফারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। আর এর জন্য অন্তর্বর্তী সরকারের চিঠিও পেয়েছে ইসি। তবে একই দিনে দুটি বড় আয়োজন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন সিইসি। আইন না হওয়া পর্যন্ত গণভোট ইস্যুতে কমিশন কিছু করতে পারবে না বলেও জানিয়েছেন তিনি। সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হবে। এরই মধ্যে দুই ভোটের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি দিয়েছে সরকার। গুলশানের এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর কর্মশালার সমাপনীতে সিইসি বলেন, একই দিনে দুইটি বড় কাজ করা খুবই কঠিন। আইনটা হলে আইনের মধ্যে বলা থাকবে এই জিনিসটা এটার মধ্যে হানা করতে হবে এবং প্রসিডিউরটা বলা থাকবে। আইনটা না হলে আমার অ্যাকচুয়ালি প্রস্তুতিটা